যেমনটা বলছিলাম, গড়জালেও শেষমেশ বর্ষালেন না নওশাদ সিদ্দিকী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে পিছু হটলেন আইএসএফ বিধায়ক। ডায়মন্ড হারবারে ভোটে লড়লেও নওশাদকে প্রার্থী করল না তার দল। ডায়মন্ড হারবারে আইএসএফ প্রার্থী মজনুল লস্কর। একই সঙ্গে বামেদের সঙ্গে জোটের আশা বিষবাও জলে ঠেলে যাদবপুরেও প্রার্থী দিল আইএসএফ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে কেন নওশাদ সিদ্দিকী দাঁড়ালেন না। এই প্রেস কনফারেন্সে আইএসএফ এর তরফ থেকে যেটা যুক্তি দেওয়া হয়েছে যে ভাঙড়ের বিধায়ক পদে রয়েছেন নওশাদ সিদ্দিকী এবং এই তৃণমূল এবং বিজেপি এই বিধানসভায় এই বাইনারির মধ্যে একমাত্র ব্যতিক্রম নওশাদ সিদ্দিকী। তাই যদি লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হয়ে জিতে যান তাহলে তিনি সংসদে চলে যাবেন, সেক্ষেত্রে বিধানসভায় খালি পড়ে যাবে এই তৃণমূল অথবা বিজেপির বাইরে এই ব্যতিক্রমী হিসেবে ভূমিকা পালন করা। এই কারণে নওশাদ সিদ্দিকীকে নাকি তার দল সেখানে প্রার্থী করেননি। কিন্তু প্রশ্ন উঠছে যে এই যুক্তি নিয়ে তো গত 4 মাস ধরেই নিশ্চয়ই ভাবা হয়েছিল। নওশাদ সিদ্দিকী প্রথম থেকে হাওয়া গরম করে দিয়েছিলেন যে ডায়মন্ড হারবারে তিনি লড়তে প্রস্তুত। সেই হাওয়া আরও বেশি ইন্ধন জুগিয়েছিল শুভেন্দু অধিকারীর মন্তব্য। আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যখন দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়ালেন না ডায়মন্ড হারবারে, তখন প্রশ্ন উঠছে যে কেন ডায়মন্ড হারবারে পিছু হটলেন নওশাদ সিদ্দিকী। আমরা আলোচনা করবো এ নিয়ে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল, বিজেপির পক্ষ থেকে রাজর্ষি লাহিড়ী, সিপিআইএমের পক্ষ থেকে চন্দন চট্টোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন, আইএসএফ এর পক্ষ থেকে শামসুর আলী মল্লিক এবং কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায়। আমি প্রথমে মৃত্যুঞ্জয়ের কাছে আসি। মৃত্যুঞ্জয়, প্রথম প্রতিক্রিয়াটা এসেছে দেবাংশুর টুইট থেকে। না, প্রথম কথা হলো যে একটা খেলা হবে, এবার খেলা আমরা খেলতে চাই। এবার খেলার সময় যদি অন্যরা বলে যে না আমরা খেলবো না, ওয়াক ওভার দেবো, আমরা তো ওয়াক ওভার নিয়ে জিততে চাইছি না, আমরা খেলতে চাইছি। ছোটোবেলায় পাড়ায় খেলা হলে কিছু লোক এরকম বলতো, বাচ্চারা আসতো যে আমাদের খেলতে নাও খেলতে নাও খেলতে নাও। আমরা কি করতাম, ওই বলতাম যে যাও তুমি দূরে গিয়ে স্লিপের সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকো। এই নওশাদ সিদ্দিকীর অবস্থা হলো সেরকম। কিন্তু আইএসএফ তো প্রার্থী দিচ্ছে না, আইএসএফ প্রার্থী যদি দেয় তাহলে নওশাদ সিদ্দিকী এই 3-4 মাস আগে থেকে বলছে আমি লড়বো আমি লড়বো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললো আচ্ছা গণতান্ত্রিক উপায়ে যে কেউ লড়তে পারে, যে কোনো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট ছিল যে সেখানে বললে যে আপনি আসুন, ওয়েলকাম, লড়ুন। কিন্তু গত বছর 3,20,000 ভোটে হেরেছে বিজেপির যে দ্বিতীয় হয়েছিল। ওখানে সিপিএমের ফুয়াদ হালিম পেয়েছিল 6% ভোট, কংগ্রেসের সৌম্য আইচ পেয়েছিল 1% ভোট। এবার সমস্ত বিরোধী মিলে এই সংখ্যাটা 20%-25%-এর উপরে আমরা দেখতে পাচ্ছি না। 3,20,000টা 4 লাখের উপরে। এবার 4 লাখে কি হারতে চাইবে? মানে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মার্জিনটা আমরা ধরছি, বা বিরোধীরা ভাবছে ডায়মন্ড হারবার। দেখুন বিজেপির প্রার্থী নেই ওখানে, ওয়ান্টেড। সিপিআইএম কংগ্রেস প্রার্থী দিতে পারছে না। সিপিএম বলছে আইএসএফ তো বলেছিল তাই আইএসএফ দেওয়ার দায়িত্ব। যে কোনো শো, আপনার এখানে আগেও শো করে গেছি, একই কথা, আমরা তো বলিনি, আইএসএফ বলেছিল তাই আইএসএফ দেবে। এবার যদি কেউ খেলতে না চায় আমরা কি করব? আমি আসবো তাহলে আমাদের বলতে হবে আমাদের অনেক প্রার্থী আছে, আমরা আরেকটা প্রার্থী দিতাম। এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলছেন একটু শোনাবো। ডায়মন্ড হারবারে তো তারা প্রার্থী দিয়েছেন। নওশাদ সিদ্দিকী তিনি নিজে একজন বিধায়ক। আমাদের সঙ্গে নওশাদ বা তার দলের ইস্যুভিত্তিক নানা মত পার্থক্য আছে। না তিনি দাঁড়াবেন না আরেকজনকে, সেটা তাদের সিদ্ধান্ত। তার জন্য আমি আলাদা করে নওশাদকে কোনো কটাক্ষ করা বা সমালোচনা করা আমি তার প্রয়োজন দেখছি না। আমি রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি, নওশাদ সিদ্দিকী দাঁড়াতে চান ডায়মন্ড হারবারে, এই কথা তিনি বলার পর তখনও ভোটের হাওয়া এত গরম হয়নি। তাহলে যারা উৎসাহিত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিজেপির নেতৃত্ব, ইনক্লুডিং শুভেন্দু অধিকারী। নওশাদ দাঁড়াচ্ছেন না, এটা কি পর্বতের মুশিক প্রসব? নওশাদ কেন দাঁড়াচ্ছেন না সেটা তাদের দলের ব্যাপার, তারা কি করবেন। নওশাদ যখন দাঁড়াতে চেয়েছিলেন তখন তো খুব উৎসাহী ছিলে তোমরা। না অবশ্যই, যে দাঁড়াতে চাইবে, যার বিরুদ্ধে, আমরা তো চাইছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মমতা ব্যানার্জি গিয়ে দাঁড়াক। মমতা ব্যানার্জির প্রধানমন্ত্রী হতে চান, যারা প্রধানমন্ত্রী হতে চান তারা কাশি গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে দাঁড়ান। অরবিন্দ কেজরিওয়াল দাঁড়িয়েছিলেন। আমাদের প্রার্থী তৈরি আছে, আমরা ইস্যু ভিত্তিক ডায়মন্ড হারবার নিয়ে করবো। ডায়মন্ড হারবারে প্রার্থী তো কোথায় আছেন? না শুনুন, কোথায় আছেন? প্রার্থী ঘোষণা হয়ে যাবে কেন? তাই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো চাপে আছে কেন? বাকিরা সবাই এত টেনশনে আছে কেন? এটাই তো আসল মজা। আমরা তো ইস্যু ভিত্তিক যাব। বজবজ, বাটানগর, তারাতলা বাস রুটে এখন অব্দি 2টো বাস রুট চলে। 30 বছর ধরে 2টোই বাস রুট চলছে। বজবজ বাউরিয়া, তৃতীয় হুগলি সেতু, ইকোনমিক ডেভেলপমেন্ট, কোনো কলেজ নেই যেটা আইটি হাব হতে পারতো, একটা স্টেডিয়াম হতে পারতো, হসপিটাল নেই, কলেজ নেই। আমরা এই ইস্যু নিয়ে যাব।
আমরা যাব মহেশতলা বজবজ, যেগুলো উপনগরী হতে পারতো, সল্টলেক রাজারহাট যেরকম ভাবে হচ্ছে সেরকম কেন দক্ষিণ কলকাতার লাগোয়া বিধানসভা? আমাদের প্রার্থী দল সঠিক সময় ঘোষণা করে দেবে। এত চাপ, 4 জুন আছে, এত চাপের কি আছে? চন্দনদা, এক হচ্ছে আইএসএফ এর সঙ্গে আপনাদের জোটটা হলো না, আইএসএফ এমনকি যাদবপুরেও প্রার্থী দিয়ে দিল, এবং ইন্টারেস্টিং হচ্ছে ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল আইএসএফ, আপনারা এখনো প্রার্থী ঘোষণা করলেন না, আবার আপনারা জোটও করছেন না আইএসএফ এর সঙ্গে। না, আমাদের সঙ্গে তো আইএসএফের কথা চলছিল, এর মধ্যে কোনো টিএমসি বিজেপির মতো লুকোলুকির কথা নেই যে আমাদের এখানে না হলে ওখানে ক্যান্ডিডেট হয়ে যাবে, টিএমসির ক্যান্ডিডেট না হলে বিজেপির হয়ে যাবে, এরকম ব্যাপার ছিল না। আমাদের খুব খোলাখুলি কথা ছিল, কংগ্রেসের সাথেও কথা হচ্ছে, অনেক জায়গায় জট ছড়েও গেছে, ক্যান্ডিডেটরা দাঁড়িয়ে পড়েছেন, আইএসএফের সাথেও কথা হচ্ছিল, আইএসএফ সেই কথা থেকে, এটা আবার অনেক সময় হয়, দেখবেন যে হাওয়া অফিসে আপনারাই কদিন আগে চালাচ্ছিলেন যে আগামী 3 দিন প্রচণ্ড গরম চলবে, লু বইবে, বাইরে সাবধানে যাবেন, ছাতা নেবেন, জল নেবেন। এখনই একটু পরে দেখবেন ব্রেকিং এই পাচ্ছি এখন থেকেই যে শনিবারের মধ্যে বৃষ্টি আরম্ভ হবে, এরকম হচ্ছে অনেক সময়, কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। বসে আলোচনা করে প্রার্থী দেওয়ার কথা ছিল, কারণ শ্রীরামপুরের দীপশিতাও নিশ্চয়ই কংগ্রেস এই তৃণমূল বা বিজেপি কারোর সঙ্গে যাবে না, আর যাদবপুরের সৃজনও নিশ্চয়ই তৃণমূল বা বিজেপি কারোর সঙ্গে যাওয়ার ব্যাপার নয়, ফলে এটা দুর্ভাগ্যজনক কথা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সেটা হচ্ছে যে যারা এতক্ষণ কথা বলছিল 6,000 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে রেখে দিয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে ইলেকট্রাল বন্ড অসাংবিধানিক, বলার পরেও আজকের পয়েন্টে আসুন প্লিজ চন্দন দা, বলার পরেও টাকা ফেরত দেয়নি তো এখন, টাকা ফেরত দেয়নি তো, সেটাই বলছি আমি, আজকের পয়েন্টেই আছি, আলোচনা হয়েছে, টাকাগুলো ফেরত দিন, আলোচনা আসুন, আমি পয়েন্টেই বলছি যে এই দুটো দল তৃণমূল এবং বিজেপি, এদের কাছে প্রচুর পরিমাণ ইলেকট্রাল বন্ডের টাকা রয়ে গেছে, সেই দিকেও নজর দেওয়া উচিত। আশুতোষ ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আশুতোষ, না, ব্যাপার হচ্ছে মৌপিয়া খুব চেঁচিয়ে একটা কথা বলছিল যে তোমাদের প্রার্থী কোথায়, বিজেপিকে জিজ্ঞেস করে তোমাদের প্রার্থী কোথায়, সেটা তৃণমূল বলবে, ওনারা বলতে পারবেন না, কি রাজস্বী বলতে পারবে না? ও খুব ভালো ছেলে, আমি জানি, যথেষ্ট খবর রাখে, অনেকগুলো সঠিক কথাও বলছিল, মহেশতলা বিভিন্ন এলাকার কথা, ঠিকই তো। দীর্ঘদিন একটা বিশেষ প্রজেক্টের জন্য একটা ফ্লাইওভার তৈরি হয়ে গেল, কিন্তু কি নিচের রাস্তাটা হলো না, এ তো আমরা দেখেছি। ঝুড়ি ঝুড়ি করাপশান, গোটা ওই যে ডায়মন্ড হারবার মডেল টডেল কী সব আছে আমরা জানি না, ওই মডেলের ভেতরে কিছু বিশেষ ব্যক্তিরা রয়েছে। আজকে স্পেশাল ইকোনমিক জোনের কথা বলুক না, এটা তো আমরা যে কোনো রাজনৈতিক দল করি না কেন, মানুষের উন্নয়নের কথা সবাই আমরা বলি, তার জন্য আমরা চেঁচাবো। কিন্তু মুশকিল হচ্ছে প্রার্থী কোথায়, প্রার্থী পাবে না। প্রার্থী তৃণমূল জানে কে প্রার্থী হবে না হবে, বিজেপির লিস্ট ওদের কাছে আগে তৈরি হয়। এখন ব্যাপার হচ্ছে তোমাকে বুঝতে হবে যে নির্বাচনটা কিভাবে চলছে। তোমাকে আমি একটা কথা শুধু বলে রাখি যে আজকে আমরা নির্বাচন কমিশনের কাছে গেছিলাম, তুমি ভালো করে দেখবে এই সেন্ট্রাল ফোর্স আজকে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পঞ্চায়েতে যে ভায়োলেন্স হয়েছে, আমরা তো নির্বাচন কমিশনকেও বলছি, তোমার এই মিডিয়ার মাধ্যমেও যদি সিও সাহেব দেখেন, ওনার জানা উচিত যে সবথেকে বড় স্ক্যাম এই যে নির্বাচন চলছে, নির্বাচনের নামে স্ক্যাম হচ্ছে সিএপিএফ এর রুট মার্চ, হ্যানা ত্যানা নানা রকমের গল্প শুনতে পাচ্ছি, যে স্ক্যাম, আমি বলছি এই কথাটা ইউজ করছি। তার কারণ হচ্ছে হর্টিকালচারের সামনে গাছ গোনা ছাড়া আর চিড়িয়াখানার পাশ দিয়ে বাঘ ভাল্লুক দেখা ছাড়া সিএপিএফ কোথাও দেখা যাচ্ছে না। রাস্তায় আদপে যে ভায়োলেন্স হয়েছে, যেভাবে পরিমাণে যে কাণ্ড চলেছে পশ্চিমবঙ্গের ভোটের নাম করে, সেই জায়গাগুলো রুট মার্চ নেই এবং অদৃশ্য। ফটো আপলোড হচ্ছে কিভাবে 100 মিটার হাঁটিয়ে গোল আবার আইসক্রিম খাইয়ে ঘুরিয়ে দিয়ে ফটো চলে যাচ্ছে নির্বাচন কমিশন ওয়েবসাইট, এটাই চলছে। এবং ঝুড়ি ঝুড়ি হোর্ডিং, না ঝুড়ি ঝুড়ি হোর্ডিং। আরে ভাই, আমাদের প্রার্থী আমাদের জায়গায় লড়াই করছে, তোমাকে এত তোমাকে আমি বলছি আমরা দেব সময়, প্রার্থী কিভাবে দেবে, আমরা আইএসএফ কে সমর্থন করছি, যে আইএসএফ ব্রিগেডের মঞ্চে অজিত চৌধুরী থেকে মাইক কেড়ে নিয়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে এই লোকসভা নির্বাচন চলছে, কিন্তু যার কথা বলছো ডিসিবিআই, সেগুলো আগে একটুখানি অগ্রিয়ে বলো। আমি আসবো, আমি একটু শোনাবো কেন নওশাদ সিদ্দিকী কি বলছেন, যে কেন ডায়মন্ড হারবারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। দেখুন, যখন আমার দল যে ঘোষণা করেছেন তার উপর আমার কোনো আর প্রশ্ন থাকে না। তবে একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, স্টেট অফিস সেক্রেটারি আছে, আমিও কিন্তু রক্ত মাংসের তৈরি, আমার আবেগ আছে, সব আছে, কিন্তু নওশাদের আইএসএফের জন্য নওশাদের জন্য আইএসএফ নয়। বাধ্যবাধকতা আছে, সিস্টেম আছে, ডেমোক্রেসি আছে, সেটাকে আমরা প্রাধান্য দেবো। হয়তো সাময়িকভাবে আমাকেও খারাপ লাগছে,
অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু আমি এটা মনে করি দল যে সিদ্ধান্ত নিয়েছেন সমগ্র মানুষের জন্য ভালো হবে এবং আমার জন্য ভালো কিছু আগামী দিনে আছে, সেই জন্যই দলের সিদ্ধান্ত নিয়েছে, এটাকে শিরোধার্য আমি মেনে নিলাম। আর নভেম্বরে নওশাদ সিদ্দিকী কি বলেছিলেন? তখনও লোকসভা নির্বাচন অনেক দূর, কিন্তু লোকসভার হাওয়া গরম করে দিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তার সেদিনের বাইট শোনাবো। জানি না হারার ভয়ে হয়তো তিনি এখন থেকে পলায়ন করবেন নাকি জানি না। আমি আশা করব উপমুখ্যমন্ত্রীকে বিসর্জন দিয়ে 2024-এ ডায়মন্ড হারবার থেকে তিনি লড়াই করবেন। তার বিরুদ্ধে আমার ইচ্ছে আছে, আমি লড়াই করব। মুখ্যমন্ত্রীর ভাইপো তথা অভিষেক ব্যানার্জিকে ডায়মন্ড হারবার থেকে হারিয়ে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাবো। আমার ইচ্ছে আছে লোকসভায় দাঁড়াবো, সেটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার লোকসভা থেকে। আমি চাইবো কিন্তু আমার সাথে লড়াইটা হোক। নভেম্বরে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাতে চান এবং খুবই কনফিডেন্সের সঙ্গে বলেছিলেন। তিনি আজকে বলছেন যে নওশাদ সিদ্দিকী আইএসএফের জন্য, আইএসএফ নওশাদ সিদ্দিকীর জন্য নয়, তাই দলের সিদ্ধান্ত তিনি শিরোধার্য করেছেন। আমি একটু শুভময়দার কাছে আসি। শুভময়দা, তো যতটা গর্জালেন নওশাদ সিদ্দিকী, বর্ষালেন না, আপনি এটাকে কীভাবে দেখছেন? এবং যেখানে আমরা দেখি যে যদি যে কারণে বিজেপির এত উৎসাহ ছিল, যদি আমরা ভোট পার্সেন্টেজ দেখি তাহলে আমরা দেখব যে সংখ্যালঘু ভোট ডায়মন্ড হারবার কেন্দ্রে 44%। এবং বিজেপি শিবির ঠিকই আইএসএফ এখনও প্রার্থী দিচ্ছে, কিন্তু এটা বলার অপেক্ষা রাখে না। নিশ্চয়ই মজনু লস্কর তিনি যথেষ্ট লড়াকু প্রার্থী হবেন, তার সম্পর্কে এখনই কোনো রকম আমাদের অ্যাসেসমেন্টে যাওয়া সেটা একেবারেই সাংবাদিকতার যাবতীয় যে শিক্ষা সেটার পরিপন্থী। আমরা জানি না, হয়তো তিনি নওশাদ সিদ্দিকীর মতোই লড়াকু হবেন বা নওশাদ সিদ্দিকীর থেকেও বেশি লড়াকু হবেন, কিন্তু আমি সেটা বাইরে রেখে বলছি যে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে এই 44%-এর একটা অংশে তিনি ভাগ বসাতে পারেন এরকম, এবং সেটা ইকুয়েশনটা বদলে দিতে পারে, ভোটের অঙ্কটা বদলে দিতে পারে, এরকম একটা অ্যাপ্রিহেনশন ছিল। দেখুন, মূল যে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে একটি কথা কিন্তু সাধারণভাবে যারা রাজনীতি বিশ্লেষণ করেন তারা খুব একটা বিশ্বাস করতে চাইবেন না যে উনি প্রার্থী হতে চাইছিলেন এবং আইএসএফ গভীর একটা সিদ্ধান্ত নিয়ে, মানে মোটের ওপর তো মনে হচ্ছিল যে আইএসএফ এর যে আলোচনা সেটা তো একেবারে সেই বামপন্থীদের পলিট ব্যুরোর মতো আর কি। দিল্লিতে বসে গম্ভীর মুখে আলোচনা করে ওনাকে প্রার্থী হতে দেননি, ওনার খুবই মনোকষ্ট হয়েছে। এই জায়গাটা আমার মনে হয় রাজনীতির ক্ষেত্রে খুব একটা বিশ্লেষণের জায়গায় নেই, এটা বিশ্বাস করা শক্ত। দ্বিতীয়, নওশাদ সিদ্দিকী কাদের হতাশ করলেন। তিনি হতাশ করলেন একদিকে তৃণমূল বিরোধী পশ্চিমবঙ্গের মানুষদের, যারা মনে করেছিলেন যে ডায়মন্ড হারবারে অভিষেক বাবুর বিরুদ্ধে তিনি একটা কড়া লড়াই দেবেন, আর তিনি হতাশ করলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিরোধী মানুষদের, কারণ তিনি যেভাবে প্রার্থী দিয়েছেন তাতে খুব স্বাভাবিকভাবেই সহজ যে ভোট কাটাকাটির অঙ্ক, তাতে অন্যান্য সব আসনে বিজেপির সুবিধা হওয়ার কথা। ফলে যে তৃতীয় জোট, যারা ব্রিগেডে একসময় কে মাইকে কথা বলবে, কে মাইক কেড়ে নেবে, এইভাবে নওশাদ সিদ্দিকীর যে মূল্যটি তৈরি করেছিলেন 2021 থেকে, সেই মূল্য সিপিএম এবং কংগ্রেস জোটকে অন্তত কিছুটা চোকাতে হলো। অবশ্যই আপনি যে কথা সঠিক বলেছেন যে রাজনীতি তো সম্ভাবনার শিল্প, ফলে আগামী দিনে হয়তো দেখা যেতে পারে যে আইএসএফ লড়াই করে সিপিএম কংগ্রেসের চেয়ে পশ্চিমবঙ্গে বেশি ভোট পেয়ে গেল, কোথাও তৃণমূলকে কোথাও বিজেপিকে হারিয়ে দিল, এর একটা সম্ভাবনা আছে। কিন্তু স্বাভাবিকভাবে সেই সম্ভাবনা এতটাই কম যে আমাদের পক্ষে সেটাকে মেনে নেওয়া এই মুহূর্তে শক্ত। ফলে যে আশার বার্তা বিজেপি এবং তৃণমূল বিরোধী মানুষদের নওশাদ সিদ্দিকী দিয়েছিলেন, এটা তো দোষের কিছু নয়, গণতান্ত্রিক একটা দেশ, বিভিন্ন রাজনৈতিক দল লড়াই করবে। তারপর দেখা যাচ্ছে যে ঠিক যেভাবে যাদবপুরে, যেভাবে শ্রীরামপুরে তারা প্রার্থী দিচ্ছেন, এবং সত্যি তো যাদবপুরের মধ্যে একটি কেন্দ্রে তাদের বিধানসভায় প্রচুর ভোট আছে। এখন এই ভোটগুলো বামপন্থী বা কংগ্রেসের ভোট কিনা সেটা জানা যাবে এই লোকসভা নির্বাচনের পর। ফলে বামপন্থীরা, বিশেষ করে বামপন্থীরা, কংগ্রেসকে দোষ দিয়ে লাভ নেই, কারণ কংগ্রেস তো সেভাবে আইএসএফ এর সঙ্গে যায়নি। বামপন্থীরা এই রাজনৈতিক দলটিকে জায়গায় পৌঁছে দিয়েছেন, তার জন্য তাদের আজকে হাত কামড়াতেই হবে, এবং তারা আগামী দিনে কিভাবে আবার এগোবেন, আবার আইএসএফ এর সঙ্গে কথাবার্তা বলে তাদের সঙ্গে জোট করতে পারেন কিনা। কিন্তু আইএসএফ এর মতো একটি রাজনৈতিক দল, তাদের রোলটা কিন্তু আসাউদ্দিন ওয়াইসির মতোই হবে, তার থেকে আলাদা কিছু নয়। অর্থাৎ ভোট কেটে তারা বিজেপির সুবিধে করবে, এবং যে জায়গায় তারা কারুর বিরুদ্ধে, ক্ষেত্রে যেমন কংগ্রেসের, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে, বা হয়তো হায়দ্রাবাদে কংগ্রেসের বিরুদ্ধে তারা যে লড়াইয়ের কথা বলছে, সেই লড়াইয়ের জায়গাতেও তাদের যে আত্মবিশ্বাস বা তারা সত্যি লড়াই করতে চাইছেন কিনা, নাকি তারা বাকি দলগুলোর কাছ থেকে নিজেদের মূল্যটা বাড়িয়ে নিতে চাইছেন,
এই ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষিতে এটা পরিষ্কার নয়। মোটের ওপর আমি আসবো শুভময়দা। ইতিমধ্যে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছেন আইএসএফ এর পক্ষ থেকে শামসুর আলী মল্লিক। শামসুর ভাই, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। শামসুর ভাই, নওশাদ সিদ্দিকী বলেছিলেন দল চাইলে নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে চান, প্রার্থী হতে প্রস্তুত, এবং গত কয়েকদিনে তাকে খুব ততটা জোরালো গলায় বলতে শোনা যায়নি। আপনি জয়েন করার আগে আমরা নভেম্বরে তার বক্তব্য শুনিয়েছিলাম যে নভেম্বরে তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরাজিত এমপি করে কালীঘাটে পাঠাতে তিনি প্রস্তুত। এখানে নওশাদ সিদ্দিকীকে কেন আপনারা ডায়মন্ড হারবারে প্রার্থী করলেন না? দেখুন, নওশাদ সিদ্দিকী প্রথম থেকেই বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি প্রার্থী হতে পারি। পার্টির অনুমোদনের বিষয়টা সেখানে ছিল, কারণ আমাদের পার্টিতে এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না, কেন্দ্রীয় বা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুসারে চলতে হয়। নওশাদ সিদ্দিকী সম্পর্কে যদি বলেন, আমরা প্রেস কনফারেন্সেও আপনাদের বলেছি যেটা ঘোষণার সময়, যে নওশাদ সিদ্দিকী আজকে ভাঙড়ে যে সন্ত্রাস, ভয়ঙ্কর সন্ত্রাস, সেই সন্ত্রাসকে উপেক্ষা করে ভাঙড়ের মানুষকে ভয়মুক্ত ভাঙড় গড়ার যে গ্যারান্টি, সেই গ্যারান্টির নেতৃত্ব দিচ্ছেন। আজকে গোটা বাংলায় আমাদের স্টার ক্যাম্পেনার নওশাদ সিদ্দিকী। আজকে নওশাদ সিদ্দিকী অন্য কোনো কেন্দ্রে দাঁড়াক সেরকমও দাবি দেওয়া ছিল, কিন্তু আমার স্টার ক্যাম্পেনারকে কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে আমরা যদি আবদ্ধ করে দিই, কোনো একটা নির্দিষ্ট কেন্দ্রে যদি তাকে দাঁড় করিয়ে দিই, সেক্ষেত্রে পার্টির কিন্তু অনেকটা মনে হচ্ছে, আমাদের রাজ্য কমিটি বা কেন্দ্রীয় কমিটির মনে হয়েছে যে সেটা ঠিক হবে না। তার ফলে উনি নিজে এখনও ব্যক্তিগতভাবে আজকেও উনি বলেছিলেন যে আমি যেহেতু বলেছি আপনারা বিবেচনা করুন, কিন্তু পার্টির রাজ্য এবং কেন্দ্রীয় কমিটি ওনার সেই বক্তব্যকে অনুমোদন দেয়নি। ওনাকে বলা হয়েছে যে আপনি লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই বিধানসভা নির্বাচনে কেবলমাত্র ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার বা ভাঙড় গঠন নয়, ভয়মুক্ত বাংলা গড়ার মুখ হতে চায় নওশাদ সিদ্দিকী। আমরা সেজন্য তাকে কোনো লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে বিরত রেখেছি। উত্তর পেয়ে গেলে না, আমার উনি স্বাগত, উনি লড়তে চাইছেন। আমরা তো বলছি গণতান্ত্রিক দেশে যে কোনো মানুষ লড়তে পারে, যে কোনো নির্দল হয়েও দাঁড়াতে পারে, সেটা নিয়ে কোনো আইএসএফ দাঁড়াতেই পারে। কিন্তু আমার বক্তব্য আইএসএফ নিয়ে, নওশাদ সিদ্দিকী উনি লড়তে চেয়েছিলেন, নিজে বলেছিলেন। তার সাথে আমার একটাই কথা মনে হচ্ছে যে শুভময়দা অনেক কিছু বললেন, কিন্তু সিপিএম, কংগ্রেস সরাসরি এবং বিজেপি নওশাদ সিদ্দিকীর কাছে এতদিন ধরে বলছিল যে আজ জানে কি জিদ না করো, ইউ হি পেহলু মে बैठे रहो। এবার যদি না বসে, উনি যদি চলে যায় নওশাদ সিদ্দিকী, তাহলে এখন রাজশ্রী শুভেন্দুর মনে এরই মধ্যে একটা আপডেট পাচ্ছি। আমি একটু পিসিআর কে বলবো মৌমিতাকে টেলিফোনে ধরতে। ডায়মন্ড হারবারে সিপিআইএম প্রার্থী দিচ্ছে। প্রতিকুর রহমান ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সূত্রের খবর। আমি একটু মৌমিতা চক্রবর্তীকে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করার জন্য বলবো পিসিআর কে। আমরা যেটা জানতে পারছি, এই মুহূর্তে সিপিআইএম এর পক্ষ থেকে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হবে এবং তাদের প্রার্থী প্রতিকুর রহমান। মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। মৌমিতা, দেখো, যেহেতু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে আসন রফা হলো না এবং যাদবপুর কেন্দ্র, সেই কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়ে দিল। সিপিআইএম ডায়মন্ড হারবার কেন্দ্রটি নিয়ে অপেক্ষা করছিলেন এবং আসন রফা হচ্ছে না, এবং সেটা ধরে নিয়েই আগামীকাল বামফ্রন্টের বৈঠক। এবং যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, সিপিআইএম ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী দিতে চলেছেন প্রাক্তন ছাত্র নেতা প্রতিকুর রহমান, যিনি এসএফআই এর রাজ্য সভাপতির দায়িত্বভার সামলেছেন, ডায়মন্ড হারবারের ছেলে। তাকেই প্রার্থী করতে চলেছেন সিপিআইএম এর তরফ থেকে। আগামীকালই নাম ঘোষণা করা হবে। ধন্যবাদ মৌমিতা। আমি একটু শুভময়দার কাছে আসবো। শুভময়দা, অর্থাৎ সিপিআইএম এর পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হচ্ছে প্রতিকুর রহমান। একেবারেই দেখুন না, এই আমি তো বারবার ভোট কাটাকাটির অঙ্কে লাভবান কে হবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হওয়ার সম্ভাবনাটা তো এক্ষেত্রে বেশি। দেখুন, মৃত্যুঞ্জয় বাবু যে কথাটা একবারে নাকি এখানে যেহেতু আইএসএফ দিচ্ছে এবং আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট হলেও খুব স্বাভাবিকভাবেই আইএসএফ এর ক্ষেত্রে সংখ্যালঘু মানুষদের একাংশ, তাদের সমর্থনের দিকটা সেটা ওতপ্রোতভাবে জড়িত আছে বলে ধরা হয়। সেক্ষেত্রে আইএসএফ এবং সিপিআইএম এর তরফ থেকেও প্রার্থী দেওয়া হচ্ছে। সাম্প্রতিক অতীতে সংখ্যালঘু ভোট কিছু বামেদের দিকে শিফট করতে পারে কিনা, এরকম একটা আলোচনা আমরা চর্চায় আসতে দেখেছি, বিশেষ করে বাম কংগ্রেসের দিকে, বিশেষ করে সাগরদিঘি বা বালিগঞ্জ উপনির্বাচনের ক্ষেত্রে। তাহলে কি কোথাও সংখ্যালঘু ভোট কাটাকাটির অঙ্কে অন্য কেউ, এক্ষেত্রে গেরুয়া শিবিরের আমরা জানি না কে প্রার্থী, তিনি অ্যাডভান্টেজ পেয়ে যেতে পারেন?
দেখুন, প্রথমে একটা কথা বলতে হয়, রাজনীতির কিন্তু কিছু বাস্তবতা আছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবারে যে ধরনের কাজ করেছে তার মধ্যে অবশ্যই তাদের বিরুদ্ধে কিছু বক্তব্য থাকবেই, যে কিছু জায়গায় তারা প্রার্থী দিতে দেননি বা এই ধরনের। কিন্তু মোটের ওপর তৃণমূল কংগ্রেস কিন্তু ইনভেস্ট করেছে ডায়মন্ড হারবার কেন্দ্রতে। ইনভেস্ট করা মানে আমি সবটা খারাপ বলছি না, তারা হয়তো মানুষের জন্যও কাজ করেছেন, বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছেন, এবং যে ধরনের ভোটের মার্জিন নিয়ে অভিষেক বাবু জিতেছেন আগের বার, তাতে এটা সকলেই বোঝেন যে ওখানে লড়াই দিতে গেলে খুব শক্ত একজন করে ক্যান্ডিডেটকে যেতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী যে হাওয়াটা তুলেছিলেন এবং ঠিক ভোটের আগে যার উপর তিনি জল ঢেলে দিলেন, তাতে খুব স্বাভাবিকভাবেই সেই কেন্দ্রে একেবারে তৃণমূল কংগ্রেসের সুবিধে হওয়া উচিত আপাতত। এবং সংখ্যালঘু ভোট ভেঙে যাওয়ার যে কথা বলা হচ্ছে, তার জন্য যে ধরনের উন্মাদনা, যে ধরনের উদ্দীপনা সৃষ্টির প্রয়োজন ছিল, এখনো অবধি সেটা কিন্তু খুব একটা দেখা যাচ্ছে এরকম খবর কিন্তু নেই। আমরা তো আর মাটির গন্ধ শুকি না, আমরা পরোক্ষভাবে সংবাদ মাধ্যম থেকেই জানতে পারি। ফলে এখনো অবধি তৃণমূল কংগ্রেসের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু একই রকম ভাবে যে ঘটনাটি ঘটলো, তার ফলে কিন্তু অন্যান্য অনেক কেন্দ্রে বিজেপির সুবিধে হওয়ার কথা, এবং এই জায়গাতেই মূল প্রশ্ন কিন্তু সিপিআইএম এর দিকে আবার যাবে। যাকে এতদিন ধরে আপনারা তৈরি করলেন, সেই মানুষটি যখন নির্বাচনের আগে অন্য একটি সিদ্ধান্ত নিচ্ছেন, তার মানে আপনাদের যে রাজনৈতিক দূরদৃষ্টি তার অভাব হচ্ছে। আপনারা বরানগরে এরপর কংগ্রেসকে বা আরএসপি কে ছেড়ে দেবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থী দাঁড় করাবেন। আপনাদের উইনেবিলিটি, আপনাদের সিরিয়াসনেস টুয়ার্ডস এই যে সংসদীয় গণতন্ত্র, ভোটের গণতন্ত্র, সেটা নিয়ে মানুষ যদি আপনাদের দিকে যেতেও চায়, আপনারা কিন্তু তাদের সন্দিহান করে দিচ্ছেন। ফলে আজকে এই ঘটনায় সব থেকে সাবধান হওয়া উচিত রাজনৈতিক দল হিসেবে সিপিআইএম এর। আমার এখানে একটুখানি প্রশ্ন শামসুর আলী মল্লিকের কাছে, যে কিন্তু নওশাদ সিদ্দিকী একজন লড়াকু মুখ হিসেবেই গত 3 বছরে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছেন, যিনি জেল খেটেছেন 42 দিন, যিনি যার গাড়ি আক্রান্ত হয়েছে একাধিকবার, আমরা দেখেছি যে বিভিন্ন সময় তাকে পথে নেমে প্রতিবাদ আন্দোলন করতে। কোথাও কি নওশাদ সিদ্দিকীর যে লড়াকু মনোভাব, তার যে ক্রেডিবিলিটি একটা তৈরি হয়েছিল, সেটা ধাক্কা খাবে না একটু হলেও? না, আমি বলছি, আমি প্রথমেই শুভময় বাবু একজন বিদ্বজ্জন মানুষ, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে শুভময় বাবুকে আমরা প্রচণ্ড সম্মান করি। শুভময় বাবুর একটা বক্তব্যকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনি যেটা বললেন শুভময় বাবু, সিপিএম তৈরি করেছে ধারণাটা বাদ দিন। সিপিএম আইএসএফকেও তৈরি করেনি, সিপিএম নওশাদ সিদ্দিকীকেও তৈরি করেনি। যারা এই রেডিমেড ধারণা নিয়ে বসে আছে, তাদেরকে বলবো যে দয়া করে এই রেডিমেড ধারণাটা আপনারা বর্জন করুন, পরিত্যাগ করুন। সিপিএম কাউকে তৈরি করেনি। মানুষের দাবি, সময়ের দাবি, প্রয়োজন থেকে উঠে এসেছে নওশাদ সিদ্দিকী, প্রয়োজন থেকে তৈরি হয়েছে আইএসএফ। আর আপনি যে প্রশ্নটা করছেন, আমি এবার সেই প্রশ্নের উত্তর দিই যে এটা ঘটনা, আপনি যেটা বলেছেন অবশ্যই এটা ঘটনা, যে একটা সাময়িক ধাক্কা হতে পারে, মানুষের কাছে হতে পারে। কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষ থেকে পার্টির যে সাংগঠনিক বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। খুব স্বাভাবিক, ডায়মন্ড হারবারের মানুষের কাছে একটা ধাক্কা লাগতে পারে, আপনার সঙ্গে আমি একমত। আমি ডায়মন্ড হারবার মানুষের কাছে, আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেব। আমরা ডায়মন্ড হারবার মানুষকে বলবো যে ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গড়ার যে স্বপ্ন আপনারা দেখছিলেন নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে, আমরা বলবো যে ভয়মুক্ত ডায়মন্ড হারবার না, ভয়মুক্ত, সন্ত্রাসমুক্ত গোটা বাংলা গড়তে হবে। এবং এগুলো শুনতে যতটা মধুর লাগে, শামসুর আলী মল্লিক, আপনি খুব ভালো করে জানেন যে এই নির্বাচনের ময়দানে, এই লড়াইয়ের ময়দানে এগুলোর ততটা গ্রহণযোগ্যতা নেই, সেটা আপনিও খুব ভালো করে জানেন। চন্দনদা কিছু বলতে চান? খুব সংক্ষেপে চন্দনদার কাছে আমি বলছি যে একটা কথা ঠিক, শুভমাদা যেটা বলার চেষ্টা করছেন, কিন্তু শুভমাদা বোধহয় বা শুভমাদা সকলেই এটা জানেন যে তৃণমূল এবং বিজেপি এই দুটো একে অপরের পরিপূরক শক্তি। এই দুটোর একটাকে হারালে হবে না, দুটোকেই হারা যায়। আমরা প্রথম থেকেই এ কথা বলেছি, এবং এটা করার জন্য পলিটিক্যাল দল, সংগঠন, ব্যক্তি বিশেষ পর্যন্ত এক জায়গায় এসেছে। তারা কতদূর তৃণমূল আর বিজেপি এটাই আসল পরিচয়। এবারে পরিষ্কার কথা হচ্ছে, হ্যাঁ, শামসুর বাবু যেটা বললেন, রাজনীতির অনেক গভীর আলোচনা থাকে, কিন্তু রাজনীতির কিছু সহজ আলোচনাও থাকে। যে আশা মানুষের মনে দাঁড় করিয়েছিলেন নওশাদ সাহেব, এবং বিশেষ করে তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে, সেই জায়গায় বাংলার মানুষকে তিনি আশাহত করেছেন, এবং বামপন্থীরা যে তার জন্য অপেক্ষা করছিল, এটা তো অন্তত মেনে নেওয়া যায়।
ফলে তাদের সেই অপেক্ষা করা তার জন্য, এবং এরকম বিজেপি কি তার জন্য অপেক্ষা করছিলেন রাজর্ষি? আমি জানি না সীতারাম ইয়েচুরি, ডেরেক ওব্রায়েন, সাগরিকা এবং ডি রাজা সিপিআই এর এরা একসঙ্গে বসে যখন ময়দানে একত্রিত হয়ে জোট ইন্ডি ব্লক তৈরি করে, তখন চন্দনদা বড় নেতা না সীতারাম ইয়েচুরি বড় নেতা, ডি রাজা বড় নেতা? আমি জানি না। ফিরলাম বিরতির পর। আশুতোষ কিছু বলতে চাইছিল। আশুতোষ, দেখো, সাগরদিঘিতে আমরা বিজেপি তৃণমূলকে হারিয়েছি অধীর চৌধুরীর নেতৃত্বে, তোমরা জানো। নওশাদ ভাই কেন দাঁড়াবে না উনি বলতে পারবেন, কেন উনি বড় মুখ করে বলেছিলেন আমি দাঁড়াবো, আমি হারাবো, সব কিছু বলেছিলেন। রাজনীতিতে অ্যাসপিরেশনটা খুব বড় একটা ডিস্টার্বিং ফ্যাক্টর। আমি শুধু বলতে চাই, আইএসএফ যদি শোনে কথাটা, যে আইএসএফ আমরা আশা করি না যে আইএসএফ এমন কোনো কাজ করবে যেখানে তৃণমূলের কোথাও প্যাকেজ এ সুবিধা আছে, বিজেপির কোনো প্যাকেজে সুবিধা আছে বা ভোটে সুবিধা আছে। এবং সবথেকে বড় কথা, 2021 সালে অধীর রঞ্জন চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি বলে দিয়েছিলেন, এবং আমরা বলেছিলাম যে আইএসএফের সাথে আমাদের সেই সময় কোনো বোঝাপড়া নেই এবং হবে না। তার কারণ আমরা বারবার করে বলছি যে এমন কোনো কাজ আমরা করব না যাতে পশ্চিমবঙ্গের মাটিতে যে গণতান্ত্রিক পরিকাঠামো, যে লড়াই, উনি কি লড়াই করেননি? নওশাদ সিদ্দিকী নিশ্চয়ই লড়াই করেছেন, পঞ্চায়েতে আমরা দেখেছি। এবং উনি যখন প্রার্থী হতে চেয়েছিলেন ডায়মন্ড হারবারে, আমাদের সভাপতিও বলেছিলেন যে আমরা সাপোর্ট দেবো। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি ইউটার্ন, না এমন একজন সভাপতি যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, মৃত্যুঞ্জয় বিচারপতি অভিজিৎ বাবুকে বলে যে আমরা ওনাকে মুখ্যমন্ত্রী বানাচ্ছি, এমন একজন চিফ মিনিস্টার যার আমলে তিনটে মন্ত্রী জেলে গেছে, সেটা বলো। মমতা ব্যানার্জি এমন একজন মুখ্যমন্ত্রী যার আমলে তার মন্ত্রীরা জেলে যায়, এখানে ওখানে পা ধরে বসে, মন্ত্রীরা জেলে যায়, খাদ্যমন্ত্রী জেলে যায়। কে মুখ্যমন্ত্রীকে? তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমলে তার খাদ্যমন্ত্রী জেলে যায়, শিক্ষামন্ত্রী জেলে যায়, এক সেকেন্ড। নওশাদ সিদ্দিকী তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছেন আমাদের সহকর্মী শ্রেয়সী। কি বলছেন নওশাদ সিদ্দিকী দেখাবো। আইএসএফের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশিত হলো, আর সেই প্রার্থী তালিকাতেই দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য আমরা অনেকদিন ধরেই যেটা আলোচনা বা চর্চার মধ্যে ছিল যে নওশাদ সিদ্দিকী তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চান, কিন্তু দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত যে প্রার্থী তালিকা প্রকাশিত হলো সেখানে ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য নওশাদ সিদ্দিকী প্রার্থী নন, বরঞ্চ দলের তরফেই মজনুল লস্কর বলে আরেকজন ব্যক্তিকে তাকে টিকিট দেওয়া হচ্ছে, তিনি ক্যান্ডিডেট হচ্ছেন ডায়মন্ড হারবারের ক্ষেত্রে। আমাদের সঙ্গে রয়েছে নওশাদ সিদ্দিকী। নওশাদ, ডায়মন্ড হারবার আপনি দাঁড়াচ্ছেন না, গত প্রায় 6 থেকে 7 মাস ধরে আপনি বারবার করে বলছেন ডায়মন্ড হারবারে দাঁড়াতে চান, দল আপনার কথা শুনলো না, কি হলো শেষ পর্যন্ত? দেখুন, আমার সত্যি আমার তো ইচ্ছে ছিল, এবং আজকেও আমাকে বেশ কয়েকজন জিজ্ঞাসা করেছে, আমি আমার ইচ্ছের কথা বলেছি। ব্যাপারটা হচ্ছে দলের কাছে একাধিক বিষয় এটা সামনে রেখে আমাকে অব্যাহতি দিয়েছে ওখান থেকে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা অনেক যে কটা তুলে ধরেছে ফেলে দেওয়ার নয়, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাকে নোটিশ করেছে সেটা হচ্ছে পশ্চিমবাংলা বিধানসভাতে বিজেপি তৃণমূলের বাইরে আর কোনো সংযুক্ত মোর্চা বলুন, কংগ্রেস বলুন, লেফট বলুন, কারো নাই, একমাত্র আইএসএফ বা সংযুক্ত একজনই আমি আছি। সেখান থেকে যদি আমি এখান থেকে যাই তাহলে বিধানসভা কার্যত শূন্য হয়ে যাচ্ছে। বিরোধী ওই প্রকৃত বিরোধী, কারণ তৃণমূল বিজেপির মধ্যে আমরা দেখছি কি সরকার থেকে চলে, যেটা আমাকে করছে। আরও বেশ কয়েকটা বিষয় সামনে রেখে আমাকে অব্যাহতি দিয়েছে। এবার দলের ঊর্ধ্বে তো আমি নয়, হ্যাঁ আমি দলের একটা গুরুত্বপূর্ণ পদে আছি, কিন্তু আমাদের দলের মধ্যে এই ডেমোক্রেসিটা আমরা প্র্যাকটিস করি যে দলের যে কমিটি আছে সে বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সর্বোচ্চ যে মতামতটা উঠে আসবে সেটাকে গ্রহণ করতে হবে। আমার বিপক্ষে মতামত গিয়েছি, আমি যেটা ইচ্ছার বিপক্ষে গিয়েছে, কিন্তু আমাকে গ্রহণ করতে হবে। এবার যদি আপনি কোশ্চেন করেন ভালো লাগছে খারাপ লাগছে, অবশ্যই আমাকে খারাপ লাগছে, আমিও তো রক্ত মাংসের তৈরি। আমারও তো একটা ইচ্ছে ছিল, একটা লক্ষ্য ছিল যে যেভাবে অন্যায় হচ্ছে, যেভাবে ওখানে বাকরুদ্ধ হয় ডায়মন্ড হারবারবাসী, যেভাবে সমস্যা তৈরি করে ওখানে, তার বিরুদ্ধে লড়াই করব, সেটা এখন পাচ্ছি না। কিন্তু আমাকে যে দায়িত্ব দিচ্ছে যে প্রচার ক্ষেত্রে কোনো অংশই খামতি রাখবো না, সে ডায়মন্ড হারবার থেকে শুরু করে বালুরঘাট পর্যন্ত। নওশাদ, অলরেডি সেখানকার যিনি
সাংসদ রয়েছেন এই মুহূর্তে এবং তৃণমূলের তরফ থেকে ক্যান্ডিডেটও যিনি দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অলরেডি বলছেন যে 4 লাখ ভোটের মার্জিনে তিনি বিরোধীদের হারাবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত কি এটা পিছিয়ে আসা নয়? মানে 4 লাখ ভোটে তিনি আগে থেকেই বলছেন প্রার্থী জানেন না কে অপোজিশনে রয়েছে, মানে অপোজিটে কি প্রার্থী জানেন না, সেই জায়গা থেকে এটা পিছিয়ে আসা নয়? এটা কি কোনো ভয়ের জন্য পিছিয়ে এলেন বা দল এরকম সিদ্ধান্ত নিল? না, ভয়ের এখানে প্রশ্ন আসছে না, কারণ দলের যে নেতৃত্বরা আছেন ম্যাক্সিমাম দেখুন জেল খেটেছে, মিথ্যা কেসে মামলাতে এখনও কোর্টে যেতে হচ্ছে, ভয়ের এখানে প্রশ্ন আসছে না। আর 4 লাখের কথা বলছেন, গণতন্ত্রে তো ওনারা বিশ্বাসী, গণতন্ত্রকে মান্যতা দেয়। পৌরসভা নির্বাচনের সময় কী অন্যায় করেছে, পঞ্চায়েত নির্বাচনের সময় দেখলেন কি অন্যায় করেছে। ওনার মধ্যে ডায়মন্ড হারবারের মধ্যে একটা লোকসভা, একটা বিধানসভার মধ্যে একটা ব্লক হচ্ছে ফলতা ব্লক, আনকনটেস্ট ওখানে জয় হচ্ছে। গণতন্ত্রে এই আনকনটেস্টটা কতটা খারাপ জিনিস আমি আপনি সকলে জানি, ওনারাও জানে। ফকিরচাঁদ কলেজে বিরোধীরা গণনা কেন্দ্রে যখন যাচ্ছিল মেরে থেকে তাড়িয়ে দিয়েছে, এজেন্ট প্রার্থী কাউকে ঢুকতে দেয়নি। তো এই অন্যায় করছে ওনারা। 4 লাখ কেন 6 লাখও বলতে পারে। যদি গণতন্ত্রে বিশ্বাসী হয়, মানুষকেই ভোট দানের সুযোগ দেয়। এখনও বলছি আমি প্রার্থী নয়, আমি প্রার্থী হইনি, আইএসএফের প্রার্থী হচ্ছে বা আরও বিরোধীরা কেউ দিতে পারে, মানে আরও অন্যরাও দিতে পারে। তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব খারাপ হবে, পেছন দিকে থাকবে তারা। আর 4 লাখের কথা বলছে, মাইনাসে তারা চলবে। মানে আপনি বলছেন যে আইএসএফ। পরের প্রসঙ্গে আসি। একজন বললেন এজেন্সির কাছে মাথা নোয়াবেন না, আরেকজনের দাবি দুর্নীতিগ্রস্তদের শাস্তি হবেই। একজন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন, আরেকজন শান দিলেন কেন্দ্রীয় প্রকল্পে টাকা নয় ছয়ের অভিযোগে। একই দিনে একই জেলায় কোচবিহারে মোদি মমতার টক্করে সরগরম ভোটের বাংলা। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ির আগে কোচবিহারের মাথাভাঙায় সভা করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কোচবিহার শহরের রাসমেলার মাঠে সভা করতে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা থেকে একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানান দুই শিবিরের দুই প্রধান। এজেন্সি দিয়ে ইলেকশন করাচ্ছে আর বাড়ি বাড়ি গিয়ে বলছে বিজেপিকে ভোট দাও এবং এজেন্সি থেকে মুক্তি পাও। আমি বলি যার বিরুদ্ধে এজেন্সি করবে, কেউ মাথা নত করবেন না, তার কারণ ওদের শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। राशन घोटाले, शिक्षक भर्ती घोटाले में जो लोग जुड़े हैं ना, उनको बचाना चाहते हैं। आपने भी देखा है कि टीएमसी के मंत्रियों के घर से नोटों के ढेर निकले हैं। मैं इन भ्रष्टाचारियों को दो टूक कह रहा हूं, आपकी धमकी से कुछ नहीं होगा। ये मोदी है, भ्रष्टाचारियों को सजा दे करके रहेगा। 3 বছর ধরে তোমরা আবাস যোজনার টাকা দাও না, রাস্তাঘাটের টাকা দাও না, 100 দিনের কাজের টাকা দাও না। কেন? আমরা কি খারাপ করেছিলাম? 100 দিনের কাজে ভারতবর্ষে বাংলা প্রথম ছিল, আবাস যোজনায় বাংলা প্রথম ছিল, আর রাস্তার কাজেও বাংলা প্রথম ছিল। मैं बंगाल की जनता के लिए जो भी योजनाएं लाता हूं, यहां की सरकार उसे यहां लागू ही नहीं होने देती। टीएमसी ने आयुष्मान भारत योजना को रोका है। पूरे देश में गांव की सड़क, नेशनल हाईवे, आधुनिक रेलवे, एयरपोर्ट, हर क्षेत्र में अभूतपूर्व काम हुआ है। लेकिन पश्चिम बंगाल को रिकॉर्ड पैसा देने के बावजूद टीएमसी सरकार की रोकटोक से प्रोजेक्ट समय पर पूरे नहीं हो पाते। কোচবিহারের সভায় এদিন নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে নিশানা করেন মমতা। আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস, আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি।
আমাদের দলেও ছিল আপদ, আর বিজেপির আজ হয়েছে সম্পদ, শুধু গুন্ডামি করে বেড়ায়। আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে, আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি। তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার, লজ্জা লজ্জা লজ্জা। আবার প্রধানমন্ত্রী সভায় টেনে আনেন সন্দেশখালী প্রসঙ্গ। संदेश खाली की महिलाओं के साथ जो हुआ वो टीएमसी के अत्याचार की पराकाष्ठा थी। अब बीजेपी ने संकल्प लिया है कि वो संदेश खाली के दोषियों को सजा दिलवा कर ही रहेगा। उन्हें जिंदगी जेल में ही काटनी पड़ेगी। উত্তরবঙ্গে মোট 8টি লোকসভা কেন্দ্র, এর মধ্যে মালদা দক্ষিণ বাদে 7টি বিজেপির দখলে। এই পরিস্থিতিতে 24-এর ভোটে উত্তরবঙ্গে গড় বাঁচানোই চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। অন্যদিকে উত্তরে আরও আসন বাড়ানোর লক্ষ্যে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। মৃত্যুঞ্জয়, প্রধানমন্ত্রীর মুখে কুচবিহারেও সন্দেশখালী প্রসঙ্গ এবং একই সঙ্গে তার আশ্বাস যে যারা দোষী, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের সাজা হবে। না ঠিক, প্রধানমন্ত্রী আমাদের দেশের একমাত্র মানুষ যার আউটগোয়িং আছে, ইনকামিং নেই। যে মন কি বাত বলে, জনতার মন কি বাত শোনে না, যাকে নিজেই বলে যান আপনারা প্রশ্ন করতে পারবেন না। উনি দুর্নীতি নিয়ে বলবেন, কিন্তু অজিত পাওয়ার ওনার দলে থাকবেন, আজকে হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, শুভেন্দু অধিকারী ওনার দলে থাকবেন। উনি বলবেন, ওনার দলই বলবেন যে এরা দুর্নীতিবাজ, কিন্তু নিয়ে নেবেন। উনি দুর্নীতি নিয়ে কথা বলবেন, কিন্তু এদের নিয়ে। আর জলপাইগুড়িতে উনি উত্তরবঙ্গে দাঁড়িয়ে কুচবিহারে সভা হবে, কিন্তু জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মানুষের কথা একটাও বলবেন না। আমরা তো বলেছিলাম 500 ঘন্টা অতিক্রান্ত। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আপনি বলছেন এত কিছু দিয়েছেন, আপনি একবার শ্বেতপত্রটা নিয়ে আসুন, প্রকাশ করুন, কাগজ নিয়ে আসুন। উনি যখন কোচবিহারে আসলেন, উনি যে বলছেন টাকা দিয়েছেন, উনি নিয়ে আসতেন। উনি বলতেন আবাস যোজনা আমরা এই টাকাগুলো দিয়েছি, উনি নিয়ে আসতে পারলেন না। তার মানে উনি মিথ্যে কথা বলেন, উনি রোজ মিথ্যে কথা বলেন, আর এবং রোজ মিথ্যে কথাগুলো। সাদিক প্রজ্ঞা অলরেডি সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। রাজস্থানের মতন কেন রাজ্য সরকার মামলা করছে না আমরা জানি না। দ্বিতীয় কথা হচ্ছে মুপিয়াদি, কালকে আমরা জানলাম, আমরা মানে গোটা পশ্চিমবঙ্গ আমরা জানলাম শেখ শাহজাহান এবং তার চেলাদের কাজ, সেটা নিয়ে কিন্তু একটা কথা বললেন না এখানে। কি কথা না, শুধু পিঠে বানানোই নয়, সুন্দরী মহিলা হলে পরে তাদেরকে নাচতে হতো শাহজাহান আর তার সাগরেজদের সামনে, আর যারা সুন্দরী নয় তাদেরকে হাত পা টিপে দিতে হতো। অন ক্যামেরা বলেছেন সেখানকার মানুষরা, গতকালই আমরা দেখেছি। প্রধানমন্ত্রী বলেন এটা নিয়ে শেখ শাহজাহানের লোকেদের কথা বলেছি আমি। এটা নিয়ে কোন রকম কোনো কাজ, কোন রিয়াকশন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেই, তৃণমূল কংগ্রেসের নেই। সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো বললে পরে না না গায়ে লেগে কেন? ওখানকার মানুষ বলেছে, ওখানকার মানুষ বলেছে, তারা মিথ্যা কথা, তারাই বলেছে তারা তোমাদেরই ভোট দিয়েছে, তারাই বলছে তৃণমূল 11 পরে আর ভোট দিতে পারিনি। আর গলাবাজি করো না, আর গলাবাজি করো না সন্দেশখালী নিয়ে। তোমরা কি করেছো, কি কাজ করেছো গোটা পশ্চিমবঙ্গে জানে। ডায়মন্ড হারবারে 3,20,000 ভোটের মধ্যে 2,20,000 ছাপ্পা করে যেটা মানুষকে ভোট না দিতে দেওয়া, সেই ভোট তোমরা মানুষকে ভোট দিতে দাও, তোমরা কেউ পাবে না। আসল কথা থেকে দূরে আসবে তো, কি হয়েছে? কেন্দ্রীয় আসছে তো। আরে বাবা, তোমরা তো মানুষকে ওখানে আবার ছোট্ট একটা বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। চন্দনদার কাছে আসবো। চন্দনদা, দেখুন, আজকে তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তৃতা থেকেই সারা দেশ শুনতে পেল যে প্রধানমন্ত্রী প্রথমেই ধন্যবাদ দিলেন মমতা দিদিকে। কেন না, আগের বার মাঠ ছোট করে দিয়েছেন, এবার মাঠ বড় করে দিয়েছে। তাহলে এটা তো পরিষ্কার হলো যে বিজেপির খেলার মাঠ পশ্চিমবাংলায় টিএমসি ছোট করে এবং বড় করে। তা এখন দরকার পড়েছে বড় করেছে, এটা খুব পরিষ্কার। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কথা, আমার কথা না। দ্বিতীয় হচ্ছে যে সত্যি তো, আর ভোট এলেই আপনি দেখবেন 2টি পাতা 1টি কুড়ি। কি অদ্ভুত ব্যাপার! ওই চাওয়ালা বলেন নিজেকে, এদিকে ইনি চা তুলতে যান, আমরা পড়েছি বিড়ম্বনা। আসলে আমরা এটা বুঝি যে 2টি ফুল 1টি ঝুড়ি, আসলে 2টি পাতা 1টি কুড়ি নয়, 2টি ফুল 1ই ঝুড়ি। মানে ব্যাপারটা দাঁড়া এটা, এই যে ওষুধের যখন দুটো ঝুড়ি কথা বলতে আরম্ভ করে
কেরালার মতো আচ্ছা ইলেকট্রাল বন্ড কংগ্রেস নিয়েছে, কংগ্রেস ইলেকট্রাল বন্ড নিয়েছে, কংগ্রেস ইলেকট্রাল বন্ড নিয়েছে, চন্দনা কংগ্রেস ইলেকট্রাল বন্ড নিয়ে কোনো কথা বলে না। আমি দেখছিলাম শুভময়দা হাসছেন, আমি একটু শুভময়দার কাছে আসি। এক সেকেন্ড, আমি দেখছিলাম শুভময়দা হাসছেন, শুভময়দার কাছে আসি। শুভময়দা, দেখুন, আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই রাজনৈতিক চরিত্র একই জেলায় সভা করলেন এবং সেখানে তাদের দুজনের বক্তব্যের অনেকটা জুড়ে থাকলো অন্য শাসকের বিশ্লেষণ, অন্য শাসকের সমালোচনা। অর্থাৎ আগামী দিনে লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক হিসেবে এবং কেন্দ্রের শাসক হিসেবে তাদের কাছে মনে হয়েছে তাদের কাজগুলো বলা যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ তাদের বিরোধী নেতার রোলটা নেয়া এবং অন্য একজন শাসকের বিরুদ্ধে কথা বলা। এই জায়গাটি কিন্তু দুজনেরই অসম্ভব বুদ্ধিমত্তা এবং কৌশলী রাজনৈতিক ভাবনার কথা প্রমাণ করে এবং ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েই আজকে পশ্চিমবঙ্গে বিজেপি এবং তৃণমূল মুখোমুখি লড়াই করছে এবং বিভিন্ন গোলমালের জটে মানুষ একটি তৃতীয় পক্ষ খুঁজে পাওয়ার চেষ্টা করলেও সেই জায়গাটিকে উইনেবিলিটির জায়গায় নিয়ে যাবেন কি করে তৃতীয় পক্ষ সেটা পরিষ্কার হচ্ছে না। শুভময়দা দীর্ঘদিন ধরে আমি শ্রদ্ধা করি, চেষ্টা করছে প্রত্যেকটা চ্যানেল মানে জায়গায় যে শুভময়দা যে সিপিএম একটু 0 থেকে 1 হোক। আরে কি যন্ত্রণা, তৃণমূল তো সমানে চেষ্টা করছে যে বিজেপি যাতে বড় মাঠ পায়, তৃণমূল তো সমানে চেষ্টা করছে। সিপিএম সীতারাম ইয়েচুরি ডি রাজারা মিলে হাত ধরাধরি করছে দিল্লিতে, চেষ্টা করছে বিজেপির মাঠটা যাতে একটু বাড়ে, বিজেপির মাঠটা যাতে একটু বাড়ে। এই তো প্রধানমন্ত্রী বলছে, প্রতিবাদ করেছো যে মাননীয় মুখ্যমন্ত্রী মাঠ বাড়ান না। এক সেকেন্ড, যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন, মুখ্যমন্ত্রী বক্তব্য রাখলেন, একবারও বললেন না যে কুচবিহার এয়ারপোর্টটা হয়েও কেন হলো না, এটা কিন্তু বলেননি। 1, 2 বাগডোগরা এয়ারপোর্ট এখনো এক্সপ্যানশন হলো না, বলতে পারছে না কেন। 3 চা শ্রমিকদের সেখানে দেখতে পাচ্ছি আমরা চা তোলা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এখনো যে দুর্দশা বেসিক মেডিকেল ফেসিলিটিটুকু নেই চা বাগানের এলাকায় এবং একটা চা বাগান নিলাম হয়ে যাচ্ছে। সেখানে এই তো আবার গল্পসাথী কার্ড, এই গল্পসাথী কার্ডটা কেন এয়ারপোর্ট এক্সপ্যানশন হবে, কেন এয়ারপোর্ট এক্সপ্যানশন হবে জিজ্ঞেস করছে তো উত্তর দিচ্ছে টিএমসি। এয়ারপোর্ট এক্সপ্যানশন হবে, স্বাস্থ্যের কথা বলেছে, আপনারা সরকার চালিয়ে ভুলে গেছেন, এখন তাই কি করা যাবে, কেমন চালিয়েছে 24 বছর বোঝাই যাচ্ছে। সময় একদম সেখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু শেষ করছি এই সিপিআইএম এর প্রার্থী প্রতিকুর রহমান, এটাও জানা গেল। আইএসএফ প্রার্থী দিচ্ছে ডায়মন্ড হারবারে, নওশাদ সিদ্দিকী পিছু হটেছেন কিন্তু দাঁড়াচ্ছেন মজনুল লস্কর, এটাও জানা গেল। কিন্তু ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী কে, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন। রাজর্ষি মুখে স্মিত হাসি, সবাই এখন একটাই প্রশ্ন করছেন যে ডায়মন্ড হারবারে বিজেপির প্রার্থী কে, কবে হবে সেই প্রার্থীর নাম প্রকাশ। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।